আমার কঙ্কুইস্তিদর পূর্বপুরুষের নাম ছিল মারিও দে পিনা। তার একটি ডায়েরি ছিল, যদিও সেই ডায়েরি এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। তা সেই ডায়েরি থেকেই জানা যায় যে এটাকে তিনি সংগ্রহ করেন তেনোচিতলানের লড়াইয়ের পর। অ্যাজটেকদের সঙ্গে সেটাই ছিল স্প্যানিশদের শেষ যুদ্ধ। এরপর অ্যাজটেক সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। সেই লড়াইয়ের যে বর্ণনা তার ডায়েরিতে উনি দিয়েছেন তা ছিল অতি ভয়ঙ্কর। ন্যাড়া ছাদের গপ্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য শোভন সুন্দর দাসের লেখা মরণবাসী। শোভন সুন্দর দাসের জন্ম 1979 সালের কলকাতায়। ছোটবেলা থেকেই ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞানের প্রতি তার ছিল ভালোবাসা। তার লেখা নেতুদা সিরিজের গল্পগুলি পাঠকদের যথেষ্ট পছন্দ হয়েছে। মুদ্রিত গল্পরূপে দেশ পত্রিকায় অন্য পৃথিবী নামে একটি কল্পবিজ্ঞানের গল্প প্রকাশ পায়। এছাড়াও আনন্দমেলায় ছায়া নামে একটি রহস্য গল্প এবং পরিবেশন নামে নেতুদার একটি ভূতের গল্প প্রকাশিত হয়েছে। সাধারণত রম্য ও হাসির গল্পই বেশি লেখেন, তবে ঐতিহাসিক ও ভূতের গল্পও লিখেছেন। মায়া মস্তিষ্ক লেখকের প্রথম একক গল্পের বই, যা 2023 সালের বইমেলায় প্রকাশিত হয়েছে। আজ ন্যাড়া ছাদের গপ্পে শুনবেন তারই লেখা গল্প মরণবাসী। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী এবং সৌম্য মুখার্জি। মুখ্য চরিত্রে সুমিত, বিদেশদা এবং ফার্নান্দো। শুরু হচ্ছে আজকের গল্প, শোভন সুন্দর দাসের লেখা মরণবাসী। হ্যালো সুমিত। হ্যাঁ বিদেশদা, বলো, কালকে কখন ফিরলে? কাল নয়, আজ ভোরবেলায় ফিরেছি। আরে ফ্লাইটটা লেট ছিল। তা সন্ধ্যেবেলায় কি করছিস? কিছুই না, ফাঁকাই আছি। বাহ, তা একবার আসতে পারবি? বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতাম তোকে। খুব পারবো। তা জিনিসটা কি? আবার কোনো স্মোকিং পাইপ না ওয়াকিং স্টিক? একটু হেসে জিজ্ঞেস করি আমি। ওদিক থেকেও হালকা হাসির সঙ্গে উত্তর আসে, না না, সেসব নয়। এবারে তার থেকেও বেশি কিছু, এলেই দেখতে পাবি। ঠিক আছে, আমি তাহলে ওই 7টা-8টার দিকে চলে যাব। ওকে, তাহলে তখনই কথা হবে রে। ফোনটা কেটে গেল। বিদেশদা স্পেনে যাওয়ার পরে আমি জানতাম যে ফিরে এলেই আমার ডাক পড়বে। তাই ফোনটা পাওয়ার পর আমি একটু অবাক হইনি, বরঞ্চ আশাই করেছিলাম। কারণটা আর কিছুই নয়, আমার দাদার এই বন্ধুটির পুরনো কিউরিও কালেকশনের শখ, আর আমারও ইতিহাস নিয়ে পড়াশোনা এবং প্রাচীন জিনিসে আগ্রহ আছে। তাই বিদেশদা নতুন কিছু তার কালেকশনের জন্য সংগ্রহ করলেই আমার ডাক পড়ে। অদ্ভুত মানুষ এই বিদেশদা। সচ্ছল পরিবারে জন্ম। জ্যাঠামশাই মানে বিদেশদার বাবা ছিল পাটের ব্যবসা। তিনি মারা যাওয়ার পর বিদেশদাই সেই ব্যবসার হাল ধরেন এবং সেটাকে আরও বড় করে তোলেন। অবশ্য তার সঙ্গেই সমান তালে চলতে থাকে তার এই কিউরিও আইটেমের কালেকশনের শখ। ব্যবসা সূত্রেই ওনাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয় এবং যেখানেই তিনি যান তার সংগ্রহের জন্য এই সমস্ত প্রাচীন জিনিস কিনে আনেন। ছোটবেলায় দেখেছি যে রাস্তাঘাটে পুরনো কোনো কিছু পড়ে থাকতে দেখলেই বিদেশদা তা তুলে বাড়ি নিয়ে যেতেন। সে ছাতার বাঁট, ভাঙা খেলনা থেকে শুরু করে কাঁচের গুলি অবধি। অবশ্য এই জন্য ছোটবেলায় জ্যাঠামশাইয়ের কাছে কম মারও খাননি, তবু নিজের শখ ছাড়েননি, বরং বয়স বাড়ার সাথে সাথে তা পাল্লা দিয়ে আরও বেড়েছে। যে শখের সূত্রপাত হয়েছিল রাস্তায় পড়ে থাকা পুরনো ভাঙা খেলনা দিয়ে, সেটাই পুরোদমে শুরু হয় তার কলেজ জীবনে। ধর্মতলায় ঘুরতে ঘুরতে এক কিউরিওর দোকানে ঢুকে পুরনো একটা নটরাজের মূর্তি কিনে। ঠাকুর দেবতার মূর্তি বলেই জ্যাঠামশাই আর কিছু বলেননি। এরপর থেকে টুকটাক কেনাকাটা চলতেই থাকে, আর জ্যাঠামশাই মারা যাওয়ার পরে তো আর কোনো বাধাই ছিল না। কলকাতার কিউরিওর দোকান আর কালেক্টর মহলে বিদেশ রায় ততদিন একটি বেশ পরিচিত নাম। বর্তমানে বয়স প্রায় 45, বিয়ে থা করেননি,
নিজের বলতে খালি একটি দুর্দান্ত জার্মান শেফার্ড কুকুর ডিসকাস আর পুরনো চাকর নটবর্তা। তাই নিজের শখ আর ব্যবসা নিয়ে তিনি দিব্যি আছেন। কথা মতোই সেদিন সন্ধ্যাবেলা 8টার সময় গিয়ে বিদেশদার বাড়িতে আমি ঢুঁ মারলাম। বেল বাজার সঙ্গে সঙ্গে ডিসকাসের গুরুগম্ভীর ঘেউ ভেসে এলো। অবশ্য দরজায় এসে নাক লাগাবার পর সেটাই আনন্দের কুঁইকুঁইতে রূপান্তরিত হলো। ডিসকাস আমাকে জন্ম থেকেই চেনে এবং আমি আসলে যে সে বেশ খুশি হয় তা সেই ওই আদরের ডাক আর হাবে ভাবে জানান দেয়। বিদেশদার নিজেই দরজা খুলে দেন এবং আমাকে দেখে হাসি মুখে ওয়েলকাম সুমিত ভাই, আয় আয় আয়, ভেতরে আয় বলে অভ্যর্থনা করেন। এইখানে বলে রাখি যে আমার নাম সুমিত সেন, পেশায় আমি লাইব্রেরিয়ান, মানে বই নিয়েই ওঠা বসা আর কি। আমি ঘরে ঢুকে ডিসকাসকে একটু আদর করে সোফায় বসে জিজ্ঞাসা করি, তারপর বলো দাদা, কেমন কাটালে স্পেনের ট্রিপ? ঘুরেছ কোথাও? যদিও জানতাম যে এই প্রশ্নটা অবান্তর এবং প্রতিবার যে উত্তরটা পাই সেইটাই পেলাম। আরে ভাই, আমি কি আর ওখানে ঘুরতে গেছি? হ্যাঁ, পার্টির সঙ্গে মিটিং ছিল, সেটাই সারতে গেছিলাম। অবশ্য তার সঙ্গে যদি ভালো কিছু পাই তো নিয়ে আসবো, সেই ধান্দাও ছিল। হাসতে হাসতে বললেন বিদেশদা, সে তো জানি, তা এবারে কি আনলে? কোনো বিখ্যাত স্পেনিয়ার্ডের পেন বা ঘড়ি নিশ্চয়ই? হেসে জিজ্ঞাসা করি আমি। এবারে যেটা এনেছি সেটা একটু আনকমন। কেন সেটা জিনিসটা দেখলেই বুঝতে পারবি। এই বলে বিদেশদা উঠে তার বিশাল ড্রয়িং রুমের কোণের দিকে রাখা শোকেসটার দিকে এগিয়ে গেলেন। ডিসকাস এতক্ষণ আমার পাশেই বসেছিল, কিন্তু যেই বিদেশদা একটা পুরনো কাঠের বাক্স নিয়ে এসে সামনে টেবিলের উপর রাখলেন, সে হঠাৎ খুব উত্তেজিত হয়ে একটা চাপা গড় গড় আওয়াজ করে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা আমার একটু অস্বাভাবিক লাগলেও সেরকম পাত্তা দিলাম না। জন্তু জানোয়ারের খেয়াল কত রকমই তো হয়। তার বদলে আমি সেই কাঠের বাক্সটার দিকে নজর দিলাম। আয়তাকার বাক্সটা খুব বেশি বড় নয়, একটা ইটের সাইজের, গায়ে বিচিত্র সব নকশা খোদাই করা। দেখলেই বোঝা যায় যে এটা বেশ পুরনো। এই বাক্সটা? আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করি, কারণ বাক্সটার গায়ের ওই নকশাগুলো এবং সেটার বয়স ছাড়া আর কোনো আলাদা বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না, যদি না এটার সঙ্গে কোনো ইতিহাস জড়িয়ে থাকে। না হে বৎস, বাক্সটা নয়, আসল জিনিস এটার ভেতরে আছে। আচ্ছা, তুই তো অনেক ইতিহাস ঘেটেছিস, শুধু বাক্স দেখে বল দেখি এটা কোথাকার। হ্যাঁ, দেখি তোর বিদ্যের দৌড়। বিদেশদার মুখে কৌতুকের হাসি। আমিও একটু হেসে বাক্সটাকে পরীক্ষা করতে ঝুঁকে পড়লাম। গায়ের নকশাগুলো যদিও বেশ চেনা লাগছিল, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছিলাম না। কিছুক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থাকার পর আমার মনে পড়ল, এই রকম নকশার সাথে দক্ষিণ আমেরিকার প্রাচীন শিল্পকলার খুব মিল আছে। যতদূর মনে হচ্ছে এটা অ্যাজটেক, ইনকা অথবা মায়া সভ্যতার জিনিস, কারণ নকশাগুলোর সঙ্গে ওদের পিরামিড আর মন্দিরের গায়ে খোদাই করা নকশাগুলোর অনেক মিল আছে। ব্রাভো সুমিত, ব্রাভো, একদম ঠিক ধরেছিস। হ্যাঁ, এটা দক্ষিণ আমেরিকার জিনিস, তবে ইনকা বা মায়া নয়, এটা অ্যাজটেকদের। এই বলে বিদেশদা বাক্সটা খুলে একটা ছোট জিনিস বের করে আমার সামনের টেবিলে রাখলেন। এইবার এইটা দেখ। জিনিসটা দেখে আমি একটু চমকে উঠলাম, কারণ প্রথম দর্শনে মনে হবে যে সেটা কোনো শিশুর মাথার খুলি। অবশ্য অ্যাজটেকরা যে দেবতার উদ্দেশ্যে নরবলি দিত সেটা তাদের সভ্যতা সম্বন্ধে যাদের একটু ধারণা রয়েছে তারাই জানে। আর শুধু অ্যাজটেকরা নয়, মায়া আর ইনকারাও এই ব্যাপারে পিছিয়ে ছিল না, কিন্তু নৃশংসতায় অ্যাজটেকদের জুড়ি পাওয়া যেত না। তাদের পিরামিড রূপী মন্দিরের চূড়ায় বলি প্রদত্ত মানুষের হৃৎপিণ্ড জীবন্ত অবস্থাতেই কেটে বের করে আনত পুরোহিত এবং নিবেদন করত দেবতার উদ্দেশ্যে। এটা সেই রকমই কোনো হতভাগ্যের মাথার খুলি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। নিজের অজান্তেই আমার গাটা যেন কেমন শিরশির করে উঠল।
এটা কি? এটা হলো অ্যাজটেক ডেথ হুইসেল। বাংলায় বললে মরণ বাঁশিও বলতে পারিস। এই বলে বিদেশদা সেই ছোট খুলিটাকে একটু ঘুরিয়ে দিতেই সেটার মাথার পেছন দিকে একটা ছোট ফুটো চোখে পড়ল। ডেথ হুইসেল? সেটা কিরকম? মানে এটা কি বাজানো যায় নাকি? হ্যাঁ, বাজানো যায়। আরে তুই ইতিহাসের ছাত্র হয়ে ডেথ হুইসেলের নাম শুনিসনি? এটার সঠিক ব্যবহার আজ অব্দি কেউ জানে না। তবে এটার ব্যবহার সম্বন্ধে বিভিন্ন মতবাদ চালু আছে। যেমন কেউ কেউ মনে করেন এটা চিকিৎসার কাজে ব্যবহার হতো, মানে এটা বাজিয়ে রুগীকে অবশ করা হতো। আবার কেউ কেউ বলেন এটা বলি দেওয়ার আগে বাজানো হতো। তবে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য থিওরি হচ্ছে যে এটা আসলে যুদ্ধের আগে বাজানো হতো, শত্রুদের ভয় পাইয়ে তাদের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য। কেন? এটা শব্দ কি খুব ভয়ানক? সেটা বলা শক্ত, কারণ এই বাঁশি আজকের যুগে আর কেউ বাজিয়ে দেখেনি। তবে এর কিছু রেপ্লিকা বানানো হয়েছে যেটা আজকাল বিক্রিও হয়। সেটার শব্দ শুনলে মনে হয় কোনো অশরীরী আত্মার চিৎকার, যা ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। তা তুমি এটা পেলে কোথায়? আর কি করে বুঝলে যে এটা আসল? না, কারণ তুমি তো নিজেই বললে যে এর অনেক রেপ্লিকাও বাজারে পাওয়া যায়, অতএব সেরকম একটা কিছুকে একটু পুরনো করে লোক ঠকানোও তো সম্ভব। কথাটা তুই মন্দ বলিসনি, সেটা খুবই সম্ভব। আর এই লাইনে এরকম ঠকবাজি প্রচুর হয়। কালকের মালকে একটু মেকআপ করে 200-300 বছর পুরনো বলে চালিয়ে দেয়। তবে এটা আসল বলেই আমার বিশ্বাস। বলে একটু থামলেন বিদেশদা, তারপর বললেন, তার কারণ হচ্ছে আমি এটা যেখান থেকে পেয়েছি, বা বলা ভালো যার কাছ থেকে পেয়েছি। কি রকম? বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। ইতিমধ্যে নটবরদা চা দিয়ে গিয়েছিল। তাতে একটা চুমুক দিয়ে বিদেশদা শুরু করলেন, আমি স্পেনে যে পার্টির কাছে গিয়েছিলাম তার নাম ফার্নান্দো দে পিনা। মাদ্রিদের বেশ বড় ব্যবসায়ী, অভিজাত ঘরের ছেলে, সঙ্গে অঢেল টাকার মালিক, কিন্তু বেশ হাসি খুশি স্বভাবের, দিল খোলা লোক। স্বভাবটা দুজনেরই প্রায় একরকম হওয়ায় আমার সাথে প্রথম থেকেই ফার্নান্দোর বেশ বন্ধুত্ব হয়ে গেল। ব্যবসার কথা ছাড়াও আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে নানান আলোচনা হলো। এইভাবেই বিভিন্ন আলোচনার মধ্যে বেরিয়ে পড়লো যে তার প্রাচীন জিনিস সংগ্রহের বাতিক আছে, আর ভারতীয় জিনিস সম্বন্ধে তার প্রচুর আগ্রহ, কারণ তার সংগ্রহশালায় নাকি কোনো ভারতীয় জিনিস নেই। আরো জানলাম যে তার পূর্বপুরুষ ছিলেন একজন কনকুইস্তিদর। এখন স্প্যানিশ কনকুইস্তিদরদের ব্যাপারে তো তুই পড়েছিস, যারা দক্ষিণ আমেরিকায় স্পেনের হয়ে 16 শতাব্দীতে অভিযান চালিয়েছিল। হার্নান কোর্তেজের যে কনকুইস্তিদর বাহিনী অ্যাজটেক সাম্রাজ্য ধ্বংস করেছিল, সেই দলে এই ফার্নান্দোর পূর্বপুরুষও নাকি ছিলেন। শুনে তো আমি বেশ উৎসাহিত হয়ে পড়লাম। এদিকে আমারও ইতিহাস সম্বন্ধে উৎসাহ আর প্রাচীন দ্রব্য সংগ্রহের শখ আছে শুনে ফার্নান্দো আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো তার সংগ্রহশালাটা দেখানোর জন্য। আমারও সেটা দেখার খুব ইচ্ছা ছিল, কারণ আমার সংগ্রহে কোনো দক্ষিণ আমেরিকার জিনিস নেই। তাই একটা ভালো কিছু যদি ফার্নান্দোর থেকে পাওয়া যেত তবে মন্দ হতো না। তবে তার যেরকম অবস্থা দেখলাম, তাতে সে কোনো কিছু বিক্রি করতে উৎসাহী হবে বলে আমার তো মনে হলো না। তখনই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তুই তো জানিস আমি বাইরে গেলেও সব সময় আমার সংগ্রহ থেকে কোনো না কোনো জিনিস সঙ্গে নিয়ে যাই, কারণ অনেক সময় সেটার বদলে অন্য কোনো ভালো জিনিস নিয়ে আসি। এইবারেও আমার সঙ্গে একটা 200 বছরের পুরনো অষ্টধাতুর গণেশ মূর্তি ছিল। ভাবলাম ফার্নান্দোর যখন ভারতীয় জিনিস সম্বন্ধে এতই আগ্রহ, তখন ওকে এই মূর্তিটা উপহার দিলে কেমন হয়।
তার বদলে সেও নিশ্চয়ই তার সংগ্রহশালা থেকে আমাকে কিছু একটা উপহার দেবে। যেরকম ভাবা সেরকম কাজ। পরের দিনই সকাল বেলায় গিয়ে পৌঁছলাম ফার্নান্দোর বাড়ি। অবশ্য ওটাকে বাড়ি বলার চেয়ে প্রাসাদ বলাই ভালো। বিশাল জায়গা নিয়ে তৈরি, পুরনো দুর্গ প্যাটার্নের ডিজাইন হলেও ভেতরে লন, সুইমিং পুল সবই আছে। ফার্নান্দো আমাকে বেশ খাতির করেই ভেতরে নিয়ে গেল। প্রথমেই আমি গণেশ মূর্তিটা তাকে উপহার দিলাম এবং সেটার বয়স যে 200 বছরের বেশি সেটাও জানাতে ভুললাম না। উপহার পেয়ে ফার্নান্দো তো মহা খুশি, আমাকে বারবার ধন্যবাদ দিতে কসুর করলো না এবং আরো জানালো যে সেও আমাকে তার সংগ্রহ থেকে কিছু একটা উপহার হিসেবে দিতে চায়। আমি তো এটারই অপেক্ষাতে ছিলাম। হেসেই বললাম যে কোনো দামি কিছুর আমার দরকার নেই, দক্ষিণ আমেরিকা সভ্যতার সাধারণ কোনো জিনিস হলেই আমার চলবে। সে তো সানন্দে রাজি হয়ে গেল। প্রথমে সে আমাকে তার বিশাল বাড়ির সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এবং সবার শেষে নিয়ে গেল তার সংগ্রহশালায়। এটা তার বাড়ির চৌহদ্দির মধ্যেই, কিন্তু মূল বাড়ি লাগোয়া নয়। মাঝখানে একটা ছোট লন দিয়ে সেটার থেকে আলাদা করা হয়েছে। দোতলা বাড়িটা পুরোটাই বিভিন্ন প্রাচীন জিনিসে ঠাসা, যার মধ্যে বেশিরভাগই দক্ষিণ আমেরিকার। জানলাম যে এগুলোর বেশিরভাগই নাকি সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কারণ এই সংগ্রহশালার প্রায় 80% জিনিসই নাকি তার সেই কনকুইস্তিদর পূর্বপুরুষের সংগ্রহ। সে যদিও সেটাকে বেশ গর্ব ভরেই বলল, কিন্তু আমার শুনে মনে মনে বেশ হাসিই পেল, কারণ আমি বেশ নিশ্চিত ছিলাম যে সেগুলোকে সংগৃহীত না বলে লুটের মাল বলাই উচিত। দক্ষিণ আমেরিকান সভ্যতাগুলো ধ্বংসের পর স্প্যানিশরা সেখান থেকে এত লুটপাট করেছিল যে স্পেন একটা মহাশক্তিতে পরিণত হয়েছিল। সেই সময় দক্ষিণ আমেরিকা থেকে লুট করা সোনার নামই হয়ে গিয়েছিল স্প্যানিশ গোল্ড। ইংরেজদের হাতে স্প্যানিশ আর্মাডা ধ্বংস না হলে হয়তো পৃথিবীর ইতিহাসটাই অন্যরকম হতো। যাকে সে কথা। যাই হোক, ফার্নান্দো বেশ উৎসাহ নিয়ে আমাকে সব কিছু দেখাতে লাগলো এবং প্রতিটা জিনিসের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসও বর্ণনা করতে লাগলো। বেশিরভাগই মূর্তি, অস্ত্র শস্ত্র, ঢাল, বর্ম, গয়না এইসব আর কি। এই বাঁশিটাও তার সংগ্রহশালাতেই এই বাক্সটার মধ্যে রাখা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ফার্নান্দো এটাকে এড়িয়ে গেল, মানে এটার সম্বন্ধে কিছু বলল না। যদিও আমার এটাকে চিনতে একেবারে ভুল হয়নি, কারণ বইতে আর ইন্টারনেটে এর ছবি আমি আগেই দেখেছিলাম, তবে নিজের চোখে প্রথমবার দেখলাম। সবকিছু ঘুরিয়ে দেখানো শেষ হলে সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোনো কিছু পছন্দ হয়েছে কিনা। সে হয়তো ভেবেছিল আমি কোনো মূর্তি বা গয়না পছন্দ করব, কিন্তু আমি তো সেই সব সম্বন্ধে কোনো উৎসাহ না দেখিয়ে তাকে এই বাঁশিটা দেখালাম। মূর্তি আর গয়না আমার কাছে কিছু কম নেই, কিন্তু এই জিনিসটা সবার থেকে আলাদা, একেবারে ইউনিক। এটাকে সংগ্রহে না রাখলেই নয়। বাঁশিটাকে পছন্দ করাতেই ফার্নান্দো দেখলাম হঠাৎ গম্ভীর হয়ে গেল। চিন্তিত স্বরে বলল, এটাই তোমার পছন্দ হলো? আমি হালকা হেসে মাথা নাড়লাম। সে একটু ইতস্তত করে বলল, মানে আমার এখানে তো আরো দামি অনেক ভালো জিনিস আছে, সেখান থেকে কিছু একটা পছন্দ করো না। এটা তো সামান্য একটা জিনিস। আমি একটু আশ্চর্য হলেও হাসি মুখেই বললাম, আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম দামি জিনিসের আমার দরকার নেই, সামান্য কিছু হলেই আমার চলবে। তবে তোমার যদি এটা দিতে আপত্তি থাকে তাহলে থাক, আমার কিছু লাগবে না। কথাটা শুনে সে একটু ক্ষুণ্ণ হলো, তাড়াতাড়ি বলে উঠল, আরে না না রায়, আমি সেটা মিন করিনি। আসলে কি জানো তো, জিনিসটা ঠিক ভালো নয়। মানে এটার সঙ্গে যে ঘটনাগুলো জড়িয়ে আছে সেগুলোকে ঠিক শুভ বলা চলে না।
আমি তাকে কথা শেষ করতে না দিয়েই হেসে উঠলাম। হাসতে হাসতেই বললাম, এই তুমি কম্পিউটার আর ইন্টারনেটের যুগে একজন ইউরোপিয়ান হয়ে এসব শুভ অশুভ মানো? আমার বিদ্রুপের উত্তরে সে শান্ত স্বরেই বলল, হ্যাঁ মানি, কারণ এটার অশুভ প্রভাব আমাদের পরিবারের অনেকের মৃত্যু ঘটিয়েছে। তার উত্তরটা শুনে একটু আশ্চর্য হয়ে গেলাম। কয়েক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, মৃত্যু ঘটিয়েছে কিরকম? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, আমার কনকুইস্তিদর পূর্বপুরুষের নাম ছিল মারিও দে পিনা। তার একটি ডায়েরি ছিল, যদিও সেই ডায়েরি এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। তা সেই ডায়েরি থেকেই জানা যায় যে এটাকে তিনি সংগ্রহ করেন তেনোচিতলানের লড়াইয়ের পর। অ্যাজটেকদের সঙ্গে সেটাই ছিল স্প্যানিশদের শেষ যুদ্ধ। এরপর অ্যাজটেক সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। সেই লড়াইয়ের যে বর্ণনা তার ডায়েরিতে উনি দিয়েছেন তা ছিল অতি ভয়ঙ্কর। যুদ্ধ শুরুর আগে অ্যাজটেকদের সমবেত এই বাঁশির শব্দ শুনে তাদের বুক কেঁপে গিয়েছিল। মনে হয়েছিল যেন কোনো এক আদিম অশুভ শক্তি, যেন কোনো শয়তান এসে প্রতিপক্ষে যোগ দিয়েছে এবং হিংস্রভাবে এগিয়ে আসছে তাদের রক্ত পিপাসা মেটানোর জন্য। সেই ভয়ঙ্কর শব্দে তাদের মনোবল যখন প্রায় তলানিতে এসে ঠেকেছে, ঠিক তখনই তাদের পাদ্রী ফাদার গনজালেস চিৎকার করে প্রভু যিশুর নাম নেন এবং সেই শয়তানকে আবার নরকে পাঠিয়ে দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করে তোলেন। তারাও প্রভু যিশুর নাম নিয়ে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ে এবং সংখ্যায় কম থাকা সত্ত্বেও জয়লাভ করে। যুদ্ধের শেষে মারিও এই বাঁশিটা সেই যুদ্ধক্ষেত্রের এক নিহত শক্তিশালী অ্যাজটেক পুরোহিতের মৃতদেহ থেকে সংগ্রহ করেন। পরবর্তীকালে তিনি অনেক ধন সম্পদের সঙ্গে এটাকেও নিয়ে দেশে ফিরে আসেন। তিনি তার ডায়েরিতে এটাকে কখনো না বাজানোর জন্য তার বংশধরদের অনুরোধ করে গেছেন, কারণ তার বিশ্বাস ছিল যে এটার সঙ্গে শয়তানের যোগ আছে এবং এটা বাজালে তার পরিবারের ক্ষতি হতে পারে। তিনি মারা যাবার পর অন্তত 5 পুরুষে কেউ এই বাঁশিটি বাজায়নি, কিন্তু আমার আরেক পূর্বপুরুষ ভিক্টর দে পিনা এসব বিশ্বাস করেননি। তখন অষ্টাদশ শতাব্দী শুরু হয়ে গেছে, চারিদিক জুড়ে বিজ্ঞানের জয়যাত্রা। ভিক্টর নিজেও বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী মানুষ হিসেবে বিশেষ পরিচিত ছিলেন, তাই স্বাভাবিকভাবেই তিনি সেই সাবধানবাণী বিশ্বাস করেননি। তিনি বাঁশিটা বাজান এবং আশ্চর্যজনকভাবে তার স্ত্রী এমিলি সেই রাতেই কোনো এক অজানা রোগে রক্তবমি করে মারা যান। ওনার আত্মীয় এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা এই বাঁশিটাকেই কারণ হিসেবে চিহ্নিত করেন এবং সেটাকে আর কখনো না বাজাতে তাকে অনুরোধ করেন, কিন্তু তিনি কারো কথা শোনেননি। শোক কেটে যাবার বেশ কয়েকদিন পরে তিনি এটা আবার একবার বাজান। এইবার তার বড় ছেলে মিগুয়েল, সেও সেই রাতে ঠিক একইভাবে এক রহস্যময় অজানা রোগে রক্তবমি করে মারা যায়। এই ঘটনা তার যুক্তিবাদী মনের ভিত টলিয়ে দিয়েছিল। এরপর তিনি আর এটাকে বাজাতে চেষ্টা করেননি এবং মারিও দে পিনার সাবধানবাণীকে মেনে নিতে তার সন্তানদের আদেশ দিয়ে যান। সেই থেকে এটা আমাদের পরিবারের আর কেউ বাজায়নি।
ফার্নান্দো তার গল্প শেষ করে। কিন্তু আমার এইসব কথা এক বর্ণও বিশ্বাস হয়নি, কারণ আগেকার দিনে অনেক রোগের জীবাণু মানুষের কাছে অজানা ছিল, তাই সেই সব রোগে মৃত্যু হলেও কোনো কাকতালীয় ঘটনাকে সেই মৃত্যুর সাথে জুড়ে দেওয়াটা তখনকার দিনে ছিল একেবারে সাধারণ ব্যাপার। একটু হেসে বললাম, বুঝলাম, যাই হোক, আমার এইসবে বিশ্বাস নেই। তা তুমি যদি আমাকে উপহার দিতেই চাও তাহলে এটাই দিও, নইলে আমার কিছু লাগবে না। অনিচ্ছা সত্ত্বেও ফার্নান্দো আমাকে এটা উপহার দেয়। অবশ্য তার আগে আমাকে কথা দিতে হয় যে এটা আমি কখনো বাজাবো না। বুঝলাম, যেরকম অদ্ভুত রূপ সেরকমই অদ্ভুত ইতিহাস, সন্দেহ নেই কোনো। তা যা বলেছিস, এটাই তো এর বিশেষত্ব। এরকম একটা ইউনিক জিনিসের সঙ্গে একটা ইউনিক ইতিহাস জড়িয়ে না থাকলে তার আর মান থাকে না। হেসে বললেন বিদেশদা। আমি এইবার বাঁশিটাকে আস্তে করে নিজের হাতে তুলে নিলাম। হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে যেন হালকা একটা শিহরণ খেলে গেল আমার। ঠিক বলে বোঝাতে পারবো না, কিন্তু কিন্তু হঠাৎ হাতে ঠান্ডা বরফ নিলে যেমন অনুভূতি হয়, অনেকটা সেই রকম। বাঁশিটা বেশ ঠান্ডা। বেশিক্ষণ হাতে ওটা ধরে রাখতে পারলাম না, তাড়াতাড়ি আবার যথাস্থানে রেখে দিলাম। হয়তো কোনো কারণই নেই, হয়তো ওটার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের জন্যই ওটাকে দেখে আমার কেমন অস্বস্তি হতে লাগলো। কানে এলো ডিসকাসের চাপা গর্জন। তাকিয়ে দেখলাম যে সে দরজার বাইরে থেকে বাঁশিটার দিকে এক দৃষ্টে চেয়ে রাগে গড়গড় করছে, কিন্তু ভেতরে আসতে সাহস পাচ্ছে না। ডিসকাস, কি হলো? ভেতরে আয়। ওখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছিস কেন? আয়, ভেতরে আয় বলে উঠলেন বিদেশদা। ডিসকাস কিন্তু ভেতরে এলো না, একইভাবে বাইরে দাঁড়িয়ে রইল এবং গড়গড় করতে লাগলো। বিদেশদা একটু আশ্চর্য হয়ে বললেন, ওর যে সকাল থেকে কি হয়েছে কে জানে, এই ঘরে খুব একটা ঢুকছে না, আর মাঝে মাঝে এরকম চিৎকার করছে। আমার মনে হয় ও বাঁশিটাকে ঠিক সহ্য করতে পারছে না। কি যে বলিস? কুকুর এই বাঁশির অর্থ বুঝবে কি করে? অন্য কোনো কারণ আছে নিশ্চয়। আজ বোধহয় ওর মুডটা ঠিক নেই। যাকে বাদ দে, তারপর বল, এই জিনিসটা কেমন দেখলি? অদ্ভুত অদ্ভুত, তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি বলি কি, তুমি এটাকে ফেরত পাঠিয়ে দিলেই বোধহয় ভালো করবে। জিনিসটা ঠিক সুবিধের নয়, মানে কেন জানি না, আমার না ভালো লাগছে না এটাকে দেখে। আস্তে আস্তে বললাম আমি। বিদেশদা আমার কথা শুনে একেবারে হো হো করে হেসে উঠলেন। বিদ্রূপের হাসি, কারণ আমার কথা শুনে বিদেশদার মনে হয়েছে যে আমি ভয় পেয়েছি। কোনো রকমের হাসি থামিয়ে তিনি বললেন, খুব সত্যি সুবীর, তুই তো দেখছি ফার্নান্দোর মতোই। একটা আষাঢ়ে গপ্পকে বিশ্বাস করে বসে আছিস। আরে বাবা, এটার যদি এতই অশুভ ক্ষমতা থাকতো তাহলে কি আর ফার্নান্দো এতদিন এটা নিজের কাছে রেখে দিত? আসলে এরকম একটা জিনিস ওর হাতছাড়া করার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে সোজাসুজি দেব না বলতে ও সম্মানে পাচ্ছিল, তাই একখানা গাঁজাখুরি গল্প বানিয়েছে। আমি মনে মনে ভাবলাম যে সেটা হতে পারে, হয়তো কিছুই নেই। ওই গল্পটা শোনার পর থেকে হয়তো আমার মন এই সমস্ত উল্টোপাল্টা চিন্তা করছে, কিন্তু পরক্ষণেই মনে হলো ডিসকাসের কথা। কুকুর তো আর এই গল্প শোনেনি, বা শুনলেও কিছু বোঝেনি, তাহলে তার এরকম অদ্ভুত আচরণের কারণ কি? বিদেশদা তখনও বলে চলেছেন, আর এটা বাজালে তবেই শয়তানের আবির্ভাব হয়, তাই তো? তাহলে এক কাজ করা যাক, এটাকে একবার বাজিয়েই দেখি সেই শয়তান কোনো ক্ষতি করতে পারে কিনা। যদি কিছু না হয় তাহলে তো মানবি যে এটা আসলে গল্প, বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। আমার কিন্তু বুদ্ধিটা একদম পছন্দ হলো না। প্রাচীন জিনিসের প্রতি আমার আগ্রহ আছে ঠিকই, কিন্তু যেসব জিনিসের সঙ্গে কোনো ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে আছে সেগুলিকে নিয়ে কাটাছেঁড়া করতে আমার মন সায় দেয় না, যদি কোনো অঘটন ঘটে। তাই বিদেশদাকে বললাম, কি দরকার? যেখানে ফার্নান্দো তোমাকে বারণ করেছে আর তুমিও তাকে কথা দিয়েছো, সেখানে কেন? আরে বারণ করেছে বলেই তো বাজাবো, তোদের ভুলটা ভাঙা দরকার। এই বলে আমাকে আর কোনো আপত্তির সুযোগ না দিয়ে বাঁশিটা তুলে নিয়ে বিদেশদা ফুঁ দিলেন।
সঙ্গে সঙ্গে এক হাড় হিম করা শব্দে ঘরটা ভরে গেল। আমি ভয় কানে আঙুল দিলাম, কিন্তু তা সত্ত্বেও সেই আওয়াজ কানের ভেতরে ঢুকে এলো। এক ভয়ঙ্কর বিভীষিকাময় শব্দ, যেন এক অতৃপ্ত অশরীরী আত্মা চিৎকার করে কাঁদছে। ডিসকাস এক প্রচণ্ড চিৎকার করে ভয়ে ভেতরে পালিয়ে গেল। নটবর্তা দৌড়ে এসে ঘরে ঢুকল, তার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। বিদেশদা নিজেও এই আওয়াজে চমকে গিয়েছিলেন। তিনি একটু বিহ্বল দৃষ্টিতে বাঁশিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, ইনক্রেডিবল! আমি রেপ্লিকাগুলোর আওয়াজ শুনেছি, কিন্তু আসল বাঁশির আওয়াজ যে এইরকম ভয়ঙ্কর সেটা ভাবতে পারিনি। তারপর একটু ধাতস্থ হয়ে আমার দিকে তাকালেন। দেখলাম তার চোখ মুখ পাল্টে গেছে। কিছুক্ষণ আগেও যে চোখে আমি আত্মবিশ্বাস আর প্রত্যয় দেখেছি, সেই চোখেরই কোণায় এখন যেন হালকা ভয়ের উপস্থিতি। বাঁশির শব্দ তার আত্মবিশ্বাসকে যেন গুড়িয়ে দিয়েছে। আর তার সঙ্গেই ঘরের আবহাওয়াতে এক অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। ঘরের সেই সাধারণ স্বস্তিকর পরিবেশটা এখন আর নেই। ঘরের ভেতরের পরিবেশ যেন হঠাৎ খুব ঠান্ডা আর ভারী হয়ে উঠেছে, যেন বেশিক্ষণ এই ঘরে থাকলে দম বন্ধ হয়ে যাবে। আমার আর বুঝতে ইচ্ছা করছিল না। কোনো রকমে সেখান থেকে পালাতে পারলে যেন বাঁচি আমি বিদেশদাকে বিদায় জানিয়ে উঠে পড়লাম। তিনি আমাকে ঘরের বাইরে অবধি ছাড়তে এলেন। আসি দাদা, কাল আবার ফোন করব, কোনো অসুবিধা হলে জানাবে কিন্তু। উত্তরে বিদেশদা বিড়বিড় করে কিছু বললেন, আমি শুনতে পেলাম না। অন্যমনস্কভাবে এই হাত নেড়ে দরজাটা বন্ধ করে দিলেন। সেদিন রাত্রে শোয়ার সময় মোবাইলটা আর অফ করলাম না। বিদেশদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল। খালি মনে হচ্ছিল যেন কোনো দুঃসংবাদের অপেক্ষা করছি এবং যে কোনো মুহূর্তেই ফোনটা বেজে উঠবে। বাঁশির ইতিহাস বলছে, যে সেটা বাজায় তাকে সে কিছু করে না, ক্ষতিটা করে তার আপনজনের। বিদেশদার আপনজন বলতে তো ডিসকাস, যাকে উনি নিজের ছেলের মতন ভালোবাসেন, আর নটবর্দা, যে সেই তার কলেজে পড়ার সময় থেকে ওই বাড়িতে কাজ করছে। এছাড়া তো তার আপনজন কেউ আছে বলে কখনো শুনিনি। তাহলে কি এই দুজনের মধ্যেই কেউ, যে আজ রাতে সেই বাঁশির শিকারে পরিণত হবে? দুর্ভাবনাটা বারবার মন থেকে ঝেড়ে ফেলতে চাইলেও কিছুতেই সেটার থেকে নিস্তার পেলাম না আমি। খালি মনে হতে লাগলো যে এক্ষুনি ফোনটা বেজে উঠবে আর একটা দুঃসংবাদ পাবো। হয় ডিসকাস, নয় নটবর্দা, নয়তো হঠাৎ আরেকজনের কথা আমার মনে হলো, এবং মনে হতেই আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার সঙ্গেও তো বিদেশদার সম্পর্কটা দাদা ভাইয়ের মতোই। ছোটবেলা থেকেই উনি আমাকে স্নেহ করেন, আর আমিও তাকে নিজের দাদার মতোই ভক্তি শ্রদ্ধা করি। তার কাছের মানুষ যদি ধরতেই হয়, তাহলে তো আমাকেও ধরতে হয়। তবে কি আমিও এই বাঁশির অশুভ দৃষ্টির আওতায় পড়ি? ডিসকাস আর নটবর্দার জন্য দুশ্চিন্তাটা কেটে গিয়ে এবার নিজের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়ালো। ডিসকাস, নটবর্দা আর আমার মধ্যে আমার সঙ্গেই বিদেশদার সম্পর্কটা সব থেকে পুরনো। বলতে গেলে আমি যখন চোখ খুলেছি তখন থেকেই। এই বাঁশিটা কি তার শিকার সম্পর্কের বয়স দিয়ে বাঁচে, নাকি সেরকম কোনো প্যাটার্ন নেই? ভিক্টর বাঁশিটা প্রথমবার যখন বাজিয়েছিলেন তখন তার স্ত্রী মারা যান, পরের বার বড় ছেলে। আগে স্ত্রীর সঙ্গে সম্পর্ক, সেটাই তো সব থেকে পুরনো। তারপর বড় ছেলে। ছেলের সঙ্গে সম্পর্ক স্ত্রীর তুলনায় নতুন। তবে কি যার সঙ্গে সব থেকে বেশি পুরনো সম্পর্ক সেই আগে মারা যায়? ভাবতেই আমার গলা যেন শুকিয়ে গেল, কপালে ঘাম দেখা দিল, হাত পা হঠাৎ কেমন অবশ হয়ে আসতে লাগলো। হঠাৎ কিরকম যেন একটা খোল লাগতে শুরু করলো আমার। চোখ ভারী হয়ে আসছে,
বুকে এক অসহ্য ব্যথা অনুভব করতে শুরু করলাম। গা কিরকম যেন গুলিয়ে উঠছে, আমার বমি হবে বলে মনে হচ্ছে। রক্ত বমি। চিন্তাটা আতঙ্কে আমাকে পাথর করে দিল। ঠিক সেই মুহূর্তেই পায়ের দিকে চোখ পড়ল। সেখানে এক টুকরো অন্ধকার হঠাৎ কিরকম জমাট বাঁধতে শুরু করেছে না? নাইট বাল্বের আলো মোটামুটি সারাটা ঘরে ছড়িয়ে পড়েছে, শুধু ওইটুকু জায়গা ছাড়া। কিন্তু তা কি করে সম্ভব? এতক্ষণ তো ওখানে কোনো অন্ধকার ছিল না। ভাবতে ভাবতেই সেই অন্ধকারটা যেন একটা মানুষের রূপ নিতে শুরু করলো। তাড়াতাড়ি ঘোর কাটিয়ে উঠে আমি বসতে চাইলাম, কিন্তু পারলাম না। গায়ে কোনো জোর নেই আমার। ওই অন্ধকারটা ততক্ষণে একটা মানুষের অবয়ব নিয়ে নিয়েছে, আর সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। কাছে, আরো কাছে, এক পা করে। যত কাছে আসছে তত তার চেহারাটা স্পষ্ট হয়ে উঠছে। এই অল্প আলোতেও সেই চেহারা আমি চিনতে পারলাম। ইতিহাস বইয়ের পাতায় দেখেছি আঁকা ছবি। অ্যাজটেক পুরোহিত দেবতার উদ্দেশ্যে বলি দিতে উদ্যত। সেই ছবির সাথে এই চেহারার এক অদ্ভুত মিল। এরও এক হাতে ছুরি আর আরেক হাতে সেই বাঁশি, সেই মরণ বাঁশি। মূর্তিটা আমার সামনে এসে দাঁড়ালো, আর তারপর আমার বুক লক্ষ্য করে ছুরিটা তুলে ধরল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বেরোলো না। ছুরিটা চোখের সামনে আমার বুকের মধ্যে আমূল বসে গেল, আর সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে এক ঝলক রক্ত বেরিয়ে এলো। বুকে অসহ্য ব্যথা, শ্বাস নিতে পারছি না, আমি ছটফট করছি। কিন্তু বেশিক্ষণ করতে হলো না, কারণ চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার নেমে এলো। বুকটা কিরকম ফাঁকা হয়ে গেছে। আর কোনো যন্ত্রণা নেই, আর কোনো যন্ত্রণা নেই। প্রায় 1 মাস পরে ফার্নান্দো দে পিনার কাছে একটা পার্সেল এলো। তিনি পার্সেলটা খুলে দেখলেন ভিতরে তার অতি পরিচিত একটা পুরনো কাঠের বাক্স, সঙ্গে একটা ছোট্ট চিঠি। ফার্নান্দো, তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার কথা বিশ্বাস করি। তার মূল্য আমাকে আমার ছোট ভাইয়ের জীবন দিয়ে চুকাতে হয়েছে। এই অভিশপ্ত বাঁশি আর আমার কাছে রাখতে ভরসা পেলাম না, তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা যাতে আর কেউ কোনোদিন না বাজাতে পারে তার ব্যবস্থা করো। ইতি বিদেশ। ফার্নান্দো বাক্সটা খুললেন। ভিতরে সযত্নে রাখা রয়েছে অ্যাজটেক ডেথ হুইসেল। এতক্ষণ আপনারা শুনছিলেন শোভন সুন্দর দাসের লেখা মরণবাসী। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী এবং সৌম্য মুখার্জি। সুমিতের ভূমিকায় সব্যসাচী চৌধুরী, বিদেশদা অনিকেত চক্রবর্তী, ফার্নান্দো সমী শুভ্র গাঙ্গুলি। গল্পের কথক ও গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা এবং সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।